তৃষ্ণা স্তব্ধ হয়ে বসে আছে। সাইম যেন নড়তেই ভুলে গেছে। সামনে ফোনের স্ক্রিনে চলছে একটা ভিডিও, যেখানে সাইমকে বিধ্বস্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। তারা স্নিগ্ধার সাথে কি কি করেছে সেটার স্বীকারোক্তি দিচ্ছে সাইম। তৃষ্ণা সাইমের দিকে চাইল, তীব্র মেজাজে বলল, এটা তুই কি করেছিস? কেন করেছিস বেঈমান? সাইম বাধা বাধা গলায় বলল, আমি জানতাম না ওরা এটা ভিডিও করেছে। জানতিস না মানে? এখানে সার্কাস চলছে, তোকে সার্কাস দেখানোর জন্য নিয়ে গেছিল ইডিয়েট। আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারছিস নি তুই? এখন এই ভিডিও যদি মিডিয়ার হাতে পড়ে যায় কি হবে বুঝতে পারছিস? আমাদের ইমেজ, মান সম্মান বলে কিছু থাকবে না। আমাদের সবাইকে জেলের ভাত খেতে হবে। আর হ্যাঁ, তুই এটা ভাবছিস না তোর বাবা দেশের নামকরা লয়ার বলে তুই বেঁচে যাবি। আমরা যদি কেসে যাই তবে কিন্তু তোকে নিয়েই যাব। ভুলে যাস না, স্নিগ্ধাকে অপমান করে ভার্সিটি থেকে তাড়ানোর সব প্ল্যান তোর ছিল। তুই আমাকে বলেছিলি ওসব করতে। কেন এখন ভুলে যাচ্ছিস সব? তবে আমিই তোকে মনে করিয়ে দিই, তুই স্নিগ্ধাকে পছন্দ করতি। ও তোকে রিজেক্ট করেছিল বলে তুই এসব কিছু করেছিস। আমি যদি ধরা পড়ে যাই তবে কিন্তু সব বলে দেব। তৃষ্ণা প্লিজ শান্ত হ। এমন কিছুই হবে না। আচ্ছা, কিভাবে আটকাবি এখন? যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছিস, সব তো বলে দিয়েছিস। তুই এই ভিডিওটাই নষ্ট করে দে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। মাথা কি একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছিস তোর? তুই কি ভাবছিস এটাই একমাত্র ভিডিও? ওরা কোনো কপি না রেখেই তোকে মূল সিডিটা পাঠিয়ে দিয়েছে, গাধা কোথাকার। তাহলে এখন কি করবি? বাবার সাথে কথা বলতে হবে, কিছু তো একটা করতেই হবে। এভাবে হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যাবে না। তৃষ্ণা কেবিন থেকে বেরিয়ে এলো। সাইমের মাথা কাজ করছে না। যে যন্ত্রণা সে সহ্য করেছে এতদিন, আর ওই মেয়েটা, ও যদি স্নিগ্ধা হয় তবে তো এটা শিওর স্নিগ্ধা, আর আগের মতো ভালো ভোলাভালা নেই। রিদওয়ান একটা রেস্টুরেন্টের বাইরে গাড়ি থামালো। আশেপাশে খুব বেশি মানুষ নেই, এটা তেমন বড় রেস্টুরেন্ট নয়। রিদওয়ান গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। ভিতরে খুব বেশি মানুষজন নেই। রিদওয়ান গিয়ে একটা কর্নারের টেবিলে বসে পড়ল। কারোর জন্য অপেক্ষা করছে সে। কিছুক্ষণ পর কালো কোট পরা একটা লোক এলো। লোকটা এসে রিদওয়ানের সামনে বসে পড়ল। তার মুখটা ঢাকা। ওয়েটার ততক্ষণে রিদওয়ানের অর্ডার অনুযায়ী 2 কাপ কফি এনে টেবিলের উপর রাখলো। লোকটা একটা কাপ তুলে নিল। রিদওয়ান সোজা হয়ে তার মুখোমুখি চাইল, গম্ভীর গলায় বলল, কি চাই? লোকটা পরম আয়েসে কফিতে চুমুক দিয়ে কাপটা টেবিলে রাখলো। চাই তো অনেক কিছুই। সেটা ডিপেন্ড করছে তোমার যে সিক্রেটটা আমি জানি সেটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। রিদওয়ান ভুরু কুঁচকে বলল, কি জানো তুমি? লোকটা হাসলো, অদ্ভুত এক হাসি। আমি কি জানি সেটা তো তুমি খুব ভালো করেই বুঝে গেছো। বোকা তো নও তুমি। রিদওয়ান কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকে পর্যবেক্ষণ করে নিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসলো। ব্ল্যাকমেইল করতে এসেছো? তেমনই ধরে নাও। বেশ বেশ, তা এক্স্যাক্টলি তোমার চাওয়াটা কি? টাকা কত? 25 লাখ। কোথায় আর কখন দিতে হবে সেটা লোকেশন আমি পরে পাঠিয়ে দেব। আচ্ছা, টাকা পেয়ে যাবে। বেশ বেশ। লোকটার কণ্ঠে তৃপ্তির হাসি। তবে তোমার সিক্রেটও আমার কাছে নিরাপদেই থাকবে, জেনে নাও। কিভাবে বিশ্বাস করব? এটার কি গ্যারান্টি আছে যে পরে তুমি আমার সাথে 2 নাম্বারই করবে না? কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি এখন যাও, বাকি কথা পরে হবে। ঠিক আছে। আচ্ছা, তোমায় কি বলে ডাকবো বলো তো? রিদওয়ান নাকি সে যাই হোক, তোমাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তোমার টাকা নিয়ে। পেয়ে যাবে, এখন যাও এখান থেকে। লোকটা বেরিয়ে যেতেই রিদওয়ান কাউকে ফোন দিল। হ্যালো। পিছু নাও লোকটার। ওকে, কোথায় থাকে, কি করে, সব ইনফরমেশন আমার চাই। রাত 12টা ছুঁই ছুঁই। আরিয়া নির্জন রাস্তা ধরে ড্রাইভিং করে বাড়ি ফিরছে। আজকের অন্য পথ ধরে বাড়িতে ফিরছে সে। এদিকে তার একটু কাজ ছিল। কাজটা মিটতে মিটতে ও একটু দেরি হয়ে গেল। কিছুক্ষণ আসতেই হঠাৎ তার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। আরিয়া গাড়ি থেকে নেমে ফোনের ফ্ল্যাশ অন করলো। গাড়ির চাকার নিচে কিছু সূচালো গাছের ডাল পড়ে আছে।
যেটার জন্যই চাকা পাংচার হয়ে গেছে। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো সে। এই রাতে এই নির্জন রাস্তায় সে সাহায্য কিভাবে পাবে? ফোনটা বার করে ফোন দিল রবির কাছে। রবি জানালো সে কিছুক্ষণের মধ্যেই আসছে, কিন্তু এই সময়টুকু সে এখানে একা একা কী করবে? আরিয়া গাড়িটা রেখে কিছু দূর এগিয়ে গেল। যদি ভাগ্যক্রমে কেউ আসে এদিকে, কোনো হেল্প পায়, তবে তাকে এই নির্জন রাস্তায় একা একা দাঁড়াতে হবে না, এই আশায় ফোনের লাইটের আলোয় সে ধীরে ধীরে এগোচ্ছে। রাস্তার পাশে ঘন গাছে ঘেরা, সেখান থেকে মাঝে মাঝে পাখির ডাক ভেসে আসছে। দিনের বেলা এটা স্বাভাবিক লাগলেও এই মাঝরাতে আরিয়ার কাছে এটা একদমই ভালো লাগছে না। সে থেকে থেকে কেঁপে উঠছে ভয়। কিন্তু হঠাৎ করেই তার ঘাড়ে কারো স্পর্শ পেয়েই এক চিৎকার দিয়ে উঠল আরিয়া। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে আগন্তুকের বাহুতে ঢলে পড়ল। চোখে মুখে পানির ঝাপটায় ধরফর করে উঠে বসলো আরিয়া। কিছুটা সময় নিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে সে এখন। রিদওয়ান আরিয়াকে দেখে মুচকি হেসে বলল, শুধু কাঁধে হাত রাখলাম আর এই ভয়ে আপনি জ্ঞান হারালেন? এই সাহস নিয়ে এত বড় ব্যবসায়ী হলেন কিভাবে বলুন তো? আরিয়া রিদওয়ানকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি এখানে কিভাবে? আমি তো এসেছিলাম একটা কাজে। রবি আমায় ফোন দিয়ে আপনার লোকেশন দিল, তাই এসেছিলাম আপনাকে নিয়ে যেতে। তো আমায় ডাকতে পারেননি নাকি ভয় দেখিয়ে মেরে ফেলতে চাইছিলেন? আরে রিল্যাক্স, আপনাকে মেরে আমার কী লাভ? এমনিতেও আপনার সম্পত্তির উত্তরাধিকারী যদি আমি হতাম তবে না হয় একটা লোভ ছিল, কিন্তু তা তো নেই। শুধু শুধু খুনের মামলায় জড়িয়ে জীবন নষ্ট করা আমার বাবার কোনো ইচ্ছে নেই। আরিয়া বিরক্ত হয়ে রিদওয়ানের দিকে থেকে মুখ ফিরিয়ে নিল। তখনই খেয়াল করলো তার ঘাড়ের কাজটায় ভীষণ যন্ত্রণা করছে। সে জায়গাটায় হাত রাখতেই টের পেল সেখানটায় ফুলে গেছে। আরিয়া ভীষণ অবাক হলো, কি ব্যাপার? একটু আগেও তো এমন ছিল না। তবে কি সেন্স হারিয়ে পড়ে যাওয়াতেই কোনোভাবে জায়গাটা কেটে গেছে? আরিয়া তখনকার মতো বিষয়টা নিয়ে আর ভাবল না। রিদওয়ানের গাড়িতে উঠে বসলো সে। রিদওয়ান আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে ফিরে কলিং বেল বাজাতেই মাহবুবা বেগম চিন্তিত মুখে দরজা খুললেন। আরিয়াকে দেখেই জড়িয়ে ধরলেন তিনি। এসেছিস মা? তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমার জানিস। রবি বলল মাঝপথে তোর গাড়ি খারাপ হয়ে গেছে, তারপর তোকে ফোন দিলাম কতবার, কিন্তু ফোন ঢুকলোই না। তুই ঠিক আছিস তো? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মেহবুবা বেগম নিজের কপালে টোকা দিয়ে বললেন, এই দেখেছো কেমন কথায় কথায় তোমায় তুই করে বলে ফেললাম। তুমি কিছু মনে করো না, আপনি আমায় তুই করেই বলুন, শুনতে খারাপ লাগে না। মেহবুবা বেগম মুচকি হেসে বললেন, ঠিক আছে, তা না হয় বলবো, কিন্তু তোমায়ও আমাকে তুমি করে বলতে হবে, ঠিক আছে? আরিয়া মাথা নাড়ালো। মেহবুবা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে তার ঘাড়ের ক্ষতচিহ্নটা খেয়াল করলেন। তিনি মুচকি হেসে রিদওয়ানের দিকে চাইলেন, তারপর ফিসফিস করে আরিয়ানকে বললেন, এসব ঢেকে রাখতে হয় মা, লোকে দেখলে মজা করবে তোদের নিয়ে। আরিয়া মেহবুবা বেগমের কথা কিছু বুঝল না। সে শুধু অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। মেহবুবা বেগম মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, যা যা, দুজনে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। বলেই তিনি চলে গেলেন রান্নাঘরে ওদের জন্য খাবার আনতে। রিদওয়ান উপরে উঠে গেল, সাথে আরিয়াও। আরিয়া তখনও ভাবছে মেহবুবা বেগম কেন অমন কথা বললেন। সে যখন আলমারি থেকে ড্রেস বার করার জন্য গেল, তখন তার পাশে রাখা ড্রেসিং টেবিলে আয়নায় দেখলো তার ঘাড়ের চিহ্নটা। সে কাছ থেকে আবারও ভালো করে দেখল। আরিয়ার আর বুঝতে বাকি রইল না মেহবুবা বেগমের মুচকে হাসি আর ওই কথাগুলোর কারণ। রিদওয়ান আসতেই আরিয়া রিদওয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে তার ঘাড়ের দিকে ইশারা করে বলল, এটা কি? রিদওয়ান সেটা দেখে ভালোভাবে মুখ করে বলল, দেখে তো মনে হচ্ছে কেটে গেছে। কিভাবে কাটলেন? পড়ে গিয়েছিলেন বুঝি? আরিয়া তীব্র মেজাজে বলল, এটা কিভাবে হলো সেটা তো আপনি বলবেন। কি মুশকিল, আমি কিভাবে বলবো? আপনি কিভাবে বলবেন? আপনি এখানে পৌঁছানোর আগে অবধি তো এটা ছিল না, জ্ঞান ফেরার পর এটা কিভাবে হলো? কি করেছেন আপনি আমার সাথে, সত্যি সত্যি বলেন। আমি আবার কি করব? দেখুন, আপনি কোনো প্রমাণ ছাড়া আমার মতো নিষ্পাপ ছেলের উপর এমন এলিগেন্ট আনতে পারেন না। আপনাকে তো আমি পরে দেখে নেব। এমা, আমি তো আপনার সাথেই থাকি, ইনফ্যাক্ট এক রুমে এক বেডে থাকি। এতদিন বুঝি আমায় দেখেননি ভালো করে? কোনো ব্যাপার না, এখনই দেখে নিন। আরিয়া কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। রিদওয়ান মিট হাসতে লাগলো।
ফাহিম বেশ কিছুক্ষণ ধরেই মিতুর অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। তার দু চোখ খুঁজছে মীরাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতর থেকে বেরিয়ে এলো মীরা। ফাহিম আর সময় নষ্ট করলো না, দৌড়ে গেল তার কাছে। ফাহিম মীরার সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মীরা ফাহিমকে দেখেই দাঁড়িয়ে পড়েছিল। ফাহিম একটু ধাতস্থ করে নিল, তারপর মীরার হাত চেপে ধরে বলল, চলো আমার সাথে। মীরা কিছু বলতে চেয়েও বলতে পারল না। ফাহিম তাকে নিয়ে বাইকে উঠে পড়ল। বাইক স্টার্ট দিতেই মীরা বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? গেলেই দেখতে পাবে। শহর থেকে কিছুটা দূরে এক নির্জন রাস্তায় গিয়ে গাড়ি থামালো ফাহিম। মীরা অবাক হয়ে এদিক ওদিক দেখতে দেখতে প্রশ্ন করল, এখানে কেন নিয়ে এলেন? ফাহিম গাড়িটা এক পাশে রেখে মীরার পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা? মীরা ফাহিমের মুখের দিকে চাইল, কোনো প্রতি উত্তর করল না। ফাহিম মুচকি হেসে বলল, কেমন হুট করেই আমাদের পরিচয় হয়েছিল, তাই না? তুমি আচমকা আমার জীবনে এলে, আবার আচমকাই চলে গেলে। সেদিন রাতে শেষ কথা হয়েছিল তোমার সাথে আমার। তুমি বলেছিলে তুমি আমায় কোনো সারপ্রাইজ দিবে, আমি যেন অপেক্ষা করি তোমার বাসায়। আমি কিন্তু অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। কেন আসোনি? কোথায় গিয়েছিলে? এতদিন কেন আমার থেকে দূরে ছিলে? এসবের কিছুই আমি জানি না। আমি খুঁজেছিলাম তোমায় পাগলের মতো, কিন্তু না, তুমি কোথাও ছিলে না। একটাবার প্রশ্ন করার সুযোগটুকুও দাওনি। কেন আমায় ছেড়ে গিয়েছিলে? সেদিন থেকে আজ অবধি এমন একটাও মুহূর্ত কাটেনি যখন আমি তোমার কথা মনে করিনি, তোমায় খুঁজিনি। আমি আজকেও তোমায় জিজ্ঞেস করব না তুমি কেন চলে গিয়েছিলে। শুধু একটাই কথা বলো, আমায় ছেড়ে গিয়ে কি তুমি ভালো ছিলে? আমাকে তুমি ভালো না বাসলে বলে তো দিতে পারতে, আমি তোমার সামনেও যেতাম না। দেখো, আমি তোমায় জোর করব না। আজ শুধু এই প্রশ্নটার উত্তর দাও আমায়। আমি আর তোমার সামনে আসবো না, আমার মুখটাও দেখতে পারবে না। তুমি কি ভালোবাসো আমায়? ফাহিমের গলা আটকে আসছে কান্নায়। সে চাইছে কান্না লুকাতে, কিন্তু না, গলা কাঁপছে তার। মীরার চোখ ঝাপসা হয়ে এলো। সে ফাহিমের দিকে থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, বাসায় যাও, আমাকে এখন ফিরতে হবে। ফাহিম হাসলো, তাচ্ছিল্য ভরা সেই হাসি। আবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো পারু? কেন? আমার জীবনটা কি তোমার কাছে ছেলে খেলা? এটার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও পারু, দেখো আমায় দেখে তোমার কি মনে হয়? হয় না আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি? আমি ভালো নেই পারু, তোমায় ছাড়া আমি ভালো নেই। এবার কেঁদে ফেললো সে। চেষ্টা করেও চোখের পানিটুকু লুকিয়ে রাখতে পারলো না আর। মীরা তবুও শান্ত, ফাহিমকে আটকালো না, তার কান্নাও থামালো না। ফাহিম নিজেকে সামলে নিল। বলো, চুপ করে কেন আছো? যা বলবো শুনবে? আজ অবধি তোমার কোন কথাটা শুনিনি বলো। বাড়ি ফিরে যাও, আর কখনো আমার সামনে এসো না। ফাহিম কথা বলল না, তার দৃষ্টি স্থির হয়ে আছে মীরার দিকে। ধীরে ধীরে বলল, এটাই তোমার শেষ কথা? তুমি চাও না আমি তোমার সামনে আসি? মীরা মুখ ফিরিয়ে নিল, কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। আচ্ছা বেশ, আর কখনো আসবো না। তুমি চাইলেও আসবো না আর, ব্যাস। তুমি ভালো থেকো সব সময়। ফাহিম বাইক নিয়ে চলে গেল। তবে তার পারুর জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে যেতেই কিন্তু ভুলল না। মীরার বুকটা ধক করে উঠল। উল্টোপাল্টা কিছু করবে না তো ছেলেটা? তুমি কিছু করো বাবা, এভাবে চুপচাপ বসে থাকবে? সাইমের কি অবস্থা করলো দেখলেই তো। এবার যদি ও আমাকে নিয়ে যায়, আমাকে যদি মেরে ফেলে? ভয় আর আশঙ্কায় তৃষ্ণার গলা শুকিয়ে আসছে। প্রতাপ চৌধুরী কিছুক্ষণ চিন্তিত হয়ে বসে রইলেন। তারপর ধীর গলায় বললেন, ভাবতে দে আমায়। আড়াল থেকে কে সব করছে বুঝতে না পারলে কি করবে জানি না। তবে ওই ভিডিও যদি মিডিয়ার হাতে পড়ে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? আমি দেখছি বিষয়টা, তুই নিজের ঘরে যা, এসব নিয়ে তো ভাবিস না। তৃষ্ণা উঠে চলে গেল সেখান থেকে। প্রতাপ চৌধুরী চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। আরিয়া ছাদ থেকে নেমে আসছে। এতক্ষণ সে সেখানেই ছিল। রিদওয়ান এখন বাড়িতে নেই। আরিয়া তার ঘরের সামনে আসতেই পিছন থেকে কেউ ডেকে উঠল তাকে, কে তুমি? আরিয়া পিছন ঘুরল। ইয়াসির দাঁড়িয়ে আছে। আরিয়া কপাল কুঁচকে বলল, কেন, আপনি চিনেন না আমায়? আপনার ভাইয়ের সাথে যে বিয়ে হলো আমার, এখন আপনার ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছে তখন আপনার ছোট ভাইয়ের বউই হব, অন্য কিছু তো হব না, তাই না? ইয়াসির এগিয়ে এলো আরিয়ার দিকে,
তার দৃষ্টিতে সন্দেহ। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, কে তুমি? এখানে কেন এসেছো? মহা মুশকিলে পড়লাম তো। আপনার ছোট ভাই এই বাড়ির ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? আজব প্রশ্ন করছেন মশাই। এটা ছাড়া তোমার আর কি পরিচয় আছে? আমি একজন বিজনেস ওম্যান, নাম আরিয়া মেহরিন, যে বর্তমানে আপনার ভাইয়ের বউ, আনোয়ার শেখের বৌমা। আপাতত এই ছাড়া আর কোনো পরিচয় নেই। মিথ্যা বলছো তুমি। আচ্ছা, কোনটা মিথ্যা বললাম? তুমি নিজেকে যেমন দেখাচ্ছ তেমন নও তুমি। এটা আবার কি উদ্ভট প্রশ্ন? তোমার বাবা মাকে তাদের কখনো কেন দেখিনি? আরিয়া থমকে গেল। স্থির দৃষ্টিতে চেয়ে রইল ইয়াসিরের দিকে। ঠান্ডা গলায় বলল, আমার বাবা মা নেই। ছোটোবেলায় আমাকে ছেড়ে চলে গেছেন তারা। বাবা মা নেই, কিন্তু আর কেউ কি নেই? এটা তো হতেই পারে না। তোমার বংশ পরিচয় কি? কে তুমি? আর তোমার বাবার নাম কি ছিল? কি হলো? কথা বলো। কি কথা হচ্ছে এত? পেছন থেকে রিদওয়ানের গলার আওয়াজ পেয়ে ইয়াসির আর আরিয়া দুজনেই পিছনে চাইল। রিদওয়ান হাসি মুখে এগিয়ে এসে আরিয়ার পাশে দাঁড়িয়ে পড়ল। তোমরা কি কথা বলছো ভাইয়া? ইয়াসির থতমত খেয়ে গেল। আমতা আমতা করতে করতে বলল, আসলে তেমন কিছুই না। উনি জিজ্ঞেস করছিলেন আমার বাবা মাকে। বিয়ের পর থেকে তাদের দেখেননি, তাই কিউরিসিটি থেকে প্রশ্নগুলো করলেন। ও আচ্ছা আচ্ছা, শুনুন, রুমে চলুন তো একটু। আপনার সাথে আমার একটু ইম্পর্ট্যান্ট কথা আছে। রিদওয়ান আর আরিয়া রুমে চলে গেল। ইয়াসির তখনও সেখানেই দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? কেন ওকে এত সন্দেহ হয় ইয়াসিরের? আরিয়ান সব কিছুই কেমন যেন অদ্ভুত লাগে তার কাছে। কেন তা সে নিজেও জানে না। কি হলো? আমায় রুমে নিয়ে এলেন কেন? কি ইম্পর্ট্যান্ট কথা আছে বলুন। বেডের উপর বসতে বসতে বলল আরিয়া। বাবা বলছিল আমাদের যে কাজটা পড়ে আছে আপনার কাছে, সেই ডিলটা সাইন করে দিতে। তো আপনি এসে কেন বলছেন? আপনার বাবা কোথায়? বাবা একটু অসুস্থ, কিছুদিন ধরেই তো নিজের রুমে পড়ে আছেন। বাতের ব্যথাটা বেড়েছে তার। আর আপনিও এত ব্যস্ত যে আপনাকে ডেকে একটু কথা বলবে সেই সুযোগটুকুও নেই, তাই আমাকেই বললেন। আচ্ছা বেশ, আমি রবিকে বলবো কাগজপত্র সব চেক করে নিতে, তারপর সাইন করে দিব। ঠিক আছে। রিদওয়ান সোজা ছেড়ে উঠতেই যাবেন, ঠিক তখনই তার ফোনে আননোন নাম্বার থেকে ফোন এলো। রিদওয়ান কল ধরল। আরিয়াও বেশ হতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে যেন কি হয়েছে শোনার অপেক্ষায় কৌতূহলী হয়ে চেয়ে রইল রিদওয়ানের দিকে। হ্যালো, কে? ওপাশ থেকে কেউ কিছু বলল না। তারপরই রিদওয়ান চোখ মুখ পাল্টে গেল, হাত থেকে ফোনটা পড়ে গেল নিচে। আরিয়া ঝটপট তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? সব ঠিক আছে তো? শুনছেন? রিদওয়ান আরিয়ার দিকে চেয়ে কোনো মতে বলল, ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে। কি? রিদওয়ান আর আরিয়া দ্রুত নিচে নেমে গেল। রাবেয়া বেগম তখন ড্রয়িং রুমেই বসেছিলেন। ওদের দুজনকে এভাবে নেমে আসতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রে? দুজন এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? রিদওয়ান বলতেই যাচ্ছিল, ঠিক তখনই আরিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, অফিসের কিছু কাজে একটু তাড়া আছে। তারপর রিদওয়ানের হাত ধরে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে উঠতে উঠতে রিদওয়ান বলল, তখন আমায় থামিয়ে দিলেন কেন? ছোটো মার তো জানা জরুরি, আর এখন না হোক, পরে তো জানতেই হবে। সে তখন দেখা যাবে, আগে আমরা গিয়ে দেখি তার কি অবস্থা। এখন ওরা শুনলে অযথা বেশি দুশ্চিন্তা করবে, কান্নাকাটি করবে, শরীর খারাপ হয়ে যাবে শুধু শুধু। রিদওয়ান অবাক হলো আরিয়ার তার পরিবারকে নিয়ে চিন্তা করতে দেখে। তবু একটু মুচকি হেসে সে আরিয়াকে বলল, থ্যাঙ্কস, আমি আসলে তখন বুঝতে পারিনি। আপনি যেটা করেছেন ঠিকই করেছেন। এসব কথাও পরে হবে, আগে হসপিটালে চলুন। ছেলেটা কি অবস্থা কে জানে। ইয়াসির ছটফট করছে রুম জুড়ে। কে আরিয়া? কেন সোশ্যাল মিডিয়ায় তার বিষয়ে বিশেষ কোনো তথ্য নেই? কেন তার বাবা মাকে নিয়ে কোথাও কিছু লেখা নেই? এই মেয়েটাকে ঘিরে রহস্য যেন দিন দিন বেড়েই চলেছে। কুলকিনারা করতে পারছে না ইয়াসির। ফোনে প্রতাপ চৌধুরীর কল আসতেই রিসিভ করলো ইয়াসির। হ্যালো। হ্যাঁ, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বলুন। সাইমের সাথে কি হয়েছে শুনেছ? এটা কার কাজ হতে পারে? স্নিগ্ধা? জানি না, কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে তো হবে না। আর একটা কথা। কি বলুন? একটা ভিডিও পাঠাচ্ছি আমি তোমার হোয়াটসঅ্যাপে, দেখো। ইয়াসির কল কেটে দেওয়ার কিছু সেকেন্ড পরই নোটিফিকেশনের টুংটুং আওয়াজ হলো। ইয়াসির হোয়াটসঅ্যাপে ওপেন করতেই ভিডিওটা সামনে এলো। ইয়াসির ভিডিও প্লে করলো। যা দেখলো তাতে তা পা যেন সেখানেই জমে গেল, স্থির হয়ে গেল তার শরীর।